নমস্কার, নৌসেন আহমদ রোদেলার লেখা নীলচিরকুট উপন্যাসটির চতুর্থ পর্ব শুরু করছি। নম্রতা গানের সুরে ঘোর কাটল অন্তর। অতি সন্তর্পণে তপ্ত দীর্ঘশ্বাস ফেলল। হাসি মুখে নম্রতা গানের আসরে মন দিল। নম্রতা তখন অন্তরা গাইছে, চোখ বুজে নিবিষ্ট মনে সুর তুলছে। আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে। আমার দিনগুলো সব রং চিনেছে তোমার কাছে এসে, শুধু তোমায় ভালোবেসে। তুমি চোখ মেললে ফুল ফুটেছে আমার ছাদে এসে, ভোরের শেষের খুব ছুঁয়ে যায় তোমায় ভালোবেসে। আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে। নাদিম আলতো হাতে গিটার বাজাচ্ছে। সবাই নিশ্চুপ নিস্তব্ধ। আশেপাশের অনেকের কান খাড়া করে শুনছে নম্রতার কিন্নর কণ্ঠী গান। গান শেষ করে চোখ মেলে তাকালো নম্রতা। দাঁত বের করে হেসে বলল, যা গাইলাম এখন হলো? কেউ জবাব দিল না। রঞ্জন অদ্ভুত চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, দোস্ত, তুই যে কি পরিমাণ মারাত্মক গাইছিস বুঝতে পারছিস? এত আবেগ কোথা থেকে আসে তোর গলায়? এর আগে তো এতটা আবেগ দিয়ে গাসনি তুই। তবে নতুন প্রেমে টেমে পড়েছিস নাকি? নম্রতা হাসল, হাত দিয়ে মাছি তাড়ানোর ভঙ্গি করে বলল, দূর, আমি আর প্রেম? পুরাতন প্রেমে মজে মজে শেষ হয়ে যাচ্ছি, আর তুই বলছিস নতুন? নাদিম চোখ বড় বড় করে বলল, পুরাতন প্রেম মানে? তুমি মামা ডুবে ডুবে জল খাও, আমাদের বলিসনি পর্যন্ত। নীরা সমুচার কোনা চিবোতে চিবোতে বলল, কেন, ওর ছেঁকা খাওয়া কাহিনী শুনিস নাই? আজকেও তো ওর মন ভালো করতে আড্ডায় বসালি, তবু জানিস না? রঞ্জন অধৈর্য হয়ে বলল, ছেঁকা যে খাইছে তা জানি, কিন্তু পুরো কাহিনী জানি না। তোর এত আবেগের পেছনে যদি ওই একটা মানুষ থাকে, তাহলে আমি ওই মানুষ সম্পর্কে জানতে চাই। শুরুটা কিভাবে আর শেষটাই বা কি? সবাই উৎসাহ নিয়ে নম্রতার দিকে তাকালো। নম্রতা বুক ভরে শ্বাস টেনে নিয়ে বলল, শুরুটা হয়েছিল চিঠি দিয়ে। পত্রপ্রেম বলতে পারিস। অন্তুর কপাল কুঁচকে বলল। ছোঁয়া চশমাটা ঠিক জায়গায় ঠেলে দিয়ে বলল, হোয়াট ইজ পত্রপ্রেম গাইস? নাদিম ফুঁসে উঠে বলল, ওই এই ইংরেজি বাচ্চারই চুপ করতে বল। ছোঁয়ারা বাচ্চা বেশি কথা বললে চড় খাবি। যতটুকু বুঝবি ততটুকু মন দিয়া শোন, কথার মাঝে বাম হাত ঢুকাবি না। ছোঁয়া মুখ ফুলিয়ে বলল, আমার নাম ঠিক করে উচ্চারণ কর। আমার নাম ছুঁয়া না, ছোঁয়া, সুন্দর নাম। নাদিম ধারালো গলায় বলল, ওই তোরে চুপ করতে বলছি না। ছোঁয়া, সুন্দর নাম। এই সুন্দরের কি বুঝোস তুই? তোর নামটা টোটালি খেত। রঞ্জন ওদের থামিয়ে দিয়ে বলল, চুপ কর তো তোরা, নমুকে বলতে দে। তাহলে শুরুটা কিভাবে? কলেজ সিনিয়র ছিল, বা স্কুল সিনিয়র? নাদিম কথা কেড়ে নিয়ে বলল, বা পাশাপাশি বাড়ি, প্রতিবেশী ভাইয়া ছাইয়া? নম্রতা হেসে ফেলে বলল, ওসব কিছু না। অন্ত অধৈর্য হয়ে বলল, তাহলে দেখলি কেমনে? দেখিনি। নম্রতা বলা ছোট্ট শব্দটা কানে যেতেই চোখ বড় বড় করে তাকালো সবাই। শুধু নীরা স্বাভাবিক ভঙ্গিতে চায়ের কাপে চুমুক দিতে লাগলো। রঞ্জন কিছুটা ধাতস্থ হয়ে বলল, দেখিসনি মানে? না দেখেই প্রেম হয়? হলো তো, আমি কিছু বুঝতেছি না। দেখিসনি তাহলে চিঠি পেলি কিভাবে? কাহিনীটা কি স্পষ্ট করতো। নম্রতা ধীরে ধীরে কাহিনী বর্ণনা করতে লাগলো। তাদের তৃতীয় চিঠি প্রাপ্তির ঘটনা পর্যন্ত শুনেই আঁতকে উঠল রঞ্জন। নাদিম চোখ কপালে তুলে বলল, এইভাবে প্রেম হয় নাকি? সত্যি ঘটেছে এমনটা? রঞ্জন ঘোর লাগা কণ্ঠে বলল, আমার বিশ্বাস হচ্ছে না। তারপর কি হলো? বেটার চতুর্থ চিঠি কবে পেলি হাতে? নম্রতা হালকা হেসে আকাশের দিকে তাকালো। ব্যাগ থেকে ডায়েরিটা বের করে আঠায় লাগানো চতুর্থ চিঠির পৃষ্ঠাটা বের করলো। বন্ধুদের দিকে এগিয়ে দিয়ে আবারও অতীতে ডুবলো।
নম্রতা হাতে যখন চতুর্থ চিঠিটা এলো তখন কলেজে গ্রীষ্মের ছুটি, বাসা থেকে বেরোনো একেবারেই নিষেধ। টিউশনগুলোতেও সাময়িক ছুটি জারি করছেন স্যারেরা। বাইরে বের হওয়ার অজুহাতে ঘর ফাঁকা। নম্রতা দিন রাত ভূতের মতো পায়চারি করে আর ভাবে কলেজগুলো এইভাবে বন্ধ রাখার মানে কি? বছরে হাফ সময় যদি গ্রীষ্মের ছুটি থাকে তাহলে পড়াশুনো হবে কখন? না হোক সরকারি কলেজ এখনো দুর্দশা আর মেনে নেওয়া যাচ্ছে না। গভীর রাতে বাবাকে ডেকে তুলে বা নীরাকে ফোন দিয়ে উঠিয়ে গম্ভীর কণ্ঠে আলোচনা করে নম্রতা, এই যে এত টাকা দিয়ে টিউশন করছি, লাভটা কি হচ্ছে? বছরে বেশিরভাগ সময় তো স্যারেরা গ্রীষ্মের ছুটি কাটিয়ে ফেলেছেন। গরম তো বাসায় বসে থাকলেও করবে, শ্বশুরবাড়ি বেড়াতে গেলেও করবে। গরম হওয়া খাওয়ার জন্য অন্যের টাকা মেরে স্যারদের শ্বশুরবাড়ি বসে থাকার মানে কি? আমাদের বাপের টাকা কি নদীতে ভেসে এসেছে? আসেনি। তাহলে এত কিছু সহ্য করা কেন? টাকা দিয়ে যেহেতু পড়ছি আমাদের উচিত প্রোটেক্ট করা, হ্যাঁ কি না? নীরা আর নম্রতার বাবার ঘুমে ঝিমুতে ঝিমুতে বলেন, হ্যাঁ অবশ্যই, লেটস প্রোটেস্ট। এইভাবে এক সপ্তাহ কাটিয়ে দেওয়া পর ফট করে একটা অজুহাত পেয়ে গেল নম্রতা। মাকে গিয়ে রাঙিয়ে চাঙিয়ে মিথ্যে বলে চলে গেল শাহবাগ। দুতলায় নির্দিষ্ট বইটির মাঝে কাঙ্ক্ষিত চিঠিটাও পেয়ে গেল। নম্রতা উত্তেজনা ছটফট করে চেয়ারে গিয়ে বসলো। গুটি গুটি অক্ষরে লেখা চিঠিটার দিকে তাকিয়ে দম বন্ধ হয়ে এলো। চিঠির এক পাশে চোখ দুটো আঠার মতো আটকে রইল। চিঠিতে লেখা, আপনার স্বপ্নটা খুব সুন্দর শ্যামলতা। আমার কাছে জ্যোৎস্না বিলাস, বৃষ্টি বিলাস বড্ড ছেলে মানুষই মনে হয়, কারণহীন অকারণ বলে মনে হয়। কিন্তু আপনার বর্ণনা আর উৎসাহ দেখে কোনো এক জ্যোৎস্না রাতে ছাদে গিয়ে দাঁড়াতে ইচ্ছে করছে। কাকতালীয়ভাবে আমাদের ছাদের কিনারায় একটি বকুল গাছ আছে। বকুলের সাথে আরো কিছু ফুল গাছ আছে। সবেই আমার ছোট বোন নিদ্রার লাগানো। বিস্ময়কর ব্যাপার হলো সেই ফুলগুলো ঘ্রাণ আমার ঘর পর্যন্ত এলেও কখনো খেয়াল করিনি। আপনার চিঠি পড়ার পর খেয়াল করলাম। আর সম্বোধনের কথা বলেছিলেন, সম্বোধন কি কখনো সম্পর্কের নাম হয় শ্যামলতা? আমার তো মনে হয় না। মানুষ মাত্রেই তো আগন্তুক। জীবন পথে প্রত্যেকেই ক্লান্ত, অপরিচিত পথিক। তুমি, আমিও এর ব্যতিক্রম নই। আমি ভূতে ভয় করি না। যে জিনিসের অস্তিত্ব নেই তাতে ভয় কিসের? আর আপনি অত সুরা জানলে রাতের ছাদে আপনারই বা অত ভয় কিসের ম্যাডাম? নম্রতা চিঠিটা বেশ কয়েকবার পড়ল। তার লেখা তুমি শব্দটাই বুক জুড়ে খুশির জোয়ার বয়ে গেল। কেন জানি ওই তুমি শব্দটুকুই নম্রতার ভীষণ ভালো লাগতে লাগলো। নম্রতা খুশি অবশ্য বেশিক্ষণ টিকল না। নম্রতার বলা মিথ্যে নিয়ে বাড়িতে বিরাট দুর্দশা লেগে গেল। নম্রতা মাকে চুপিসারে বলেছিল, নীরাকে দেখতে এসেছে মা। আমি ওর বেস্ট ফ্রেন্ড হয়ে যদি না যাই তাহলে ব্যাপারটা কেমন হয়ে যায় না? নম্রতার মা উৎসাহ নিয়ে জিজ্ঞেস করেছিল, ছেলে কি করে? নম্রতা ফট করে বলে ফেলেছিলেন, এই তো জেলা জাজ। নম্রতার বলা এই কথাটা যেন কাল হলো। নম্রতার মায়ের মাথায় আকাশ ভেঙে পড়ল। নীরার বিয়ে হয়ে যাচ্ছে জেলা জাজের সাথে? এত বড় খবর কি চুপিসারে রাখা যায়? নম্রতা বেরিয়ে যেতেই পাশের বিল্ডিংয়ে থাকা নীরার খালার কাছে কথা চালান করলেন নম্রতার মা। ভীষণ বিনয়ী আর আনন্দিত কণ্ঠে জিজ্ঞেস করলেন, আপা, নীরার নাকি জেলা জাজের সাথে বিয়ে হয়ে যাচ্ছে? মাশাআল্লাহ, শুনে ভীষণ ভালো লেগেছে। নম্রতার মায়ের কথায় নীরার খালার মাথাতেও আকাশ ভেঙে পড়ল। কিছুক্ষণের মধ্যেই তিলের মতো ছোট্ট ঘটনাটা তালের মতো বৃহৎ আকার ধারণ করলো। নীরা আর নীরার মা ঘটনা শুনে হতবম্ব চোখে মুখে বসে রইলেন। নম্রতার মিথ্যেটা খুবই ভয়ানকভাবে ধরা পড়ে গেল। এটুকু শুনে হু হা করে হেসে উঠল নম্রতার বন্ধুরা। রঞ্জন বলল, তুই তো সেই রকম বলদ ছিলি ছোটবেলায়। তারপর কি হয়েছিল? কেমন বাস খেয়েছিলি? চিঠি প্রেমের কাহিনী ফাঁস হয়ে গিয়েছিল নাকি তখন? নম্রতা হাসল। চায়ের কাপে চুমুক দিতে দিতে বলল, বলদ ছিলাম না, তবে এইভাবে ধরা খেয়ে যাব চিন্তাও করিনি কখনো। বন্ধু শার্টের কলার ঝাঁকিয়ে কলার ঠিক করলো। ব্যস্ত হয়ে প্রশ্ন করলো, তারপর কি হলো? এই বাঁশের প্রেমিক পুরুষের 14 গোষ্ঠী উদ্ধার হয়ে গেল তোর?
নম্রতা মাছি তাড়ানোর মতো হাত নেড়ে বলল, আরে দূর, তখন উদ্ধার হলে কি আজ এই অবস্থা হয় আমার? চরম বাঁশ খাওয়ার পর কিছুদিন চুপচাপ ছিলাম। তবে আমাদের প্রেমটা মূলত সেখান থেকেই শুরু। প্রেম নয়, হয়তো বন্ধুত্বের শুরু। তখন থেকেই ধীরে ধীরে পাল্টে যায় আমাদের চিঠির ধরন। বাপরে, এত প্রেম হঠাৎ উবে গেল কিভাবে? নাদিম অবাক কণ্ঠে বলল, তুই সত্যি সত্যি এই চিঠিপত্রের সাথে প্রেম করে ফেললি? মানে সত্যি? এই বেটা যদি বুইড়া, টাক পড়া বা গাঁজাখোর হতো তো? বেটার নাম কি? নম্রতা দীর্ঘশ্বাস ফেলে বলল, জানি না। নীরা ব্যতীত বাকি সবাই চেঁচিয়ে উঠে বলল, জানিস না মানে? তুই ওই ছেলের নামটা পর্যন্ত জানিস না? তোকে আমরা এতটা বলদও ভাবিনি। তোর মতো বুদ্ধিমতী মেয়ে এমন বলদামও কেমনে করলো? নম্রতা নিরাশ চোখে নিজের পায়ের দিকে তাকালো, ক্লান্ত গলায় বলল, কখনো জিজ্ঞেস করা হয়নি। দুজনের কেউ প্রয়োজন বোধ করিনি। তবে কথায় কথায় একবার বলেছিল, তাদের পরিবারে সবার নামের প্রথম অক্ষর নাকি এন দিয়ে শুরু। অদ্ভুতভাবে একদম দাদার বাবা থেকে এন রীতি চলে আসছে তাদের। সেই হিসেবেও ওর নাম এন লেটার দিয়েই হওয়ার কথা। ছোঁয়া বোকা বোকা গলায় বলল, এন দিয়ে তো বাংলাদেশের অসংখ্য নাম আছে। কিভাবে বুঝবি কোনটা ওই লোকের নাম? আমাদের নাদিমের নামও তো এন দিয়ে। এই নাদিম, তুই কিছু করিসনি তো? নাদিম অত্যন্ত বিরক্ত দৃষ্টিতে তাকালো, ধমকে উঠে বলল, তোরা আল্লাহ মুখস্থ করার গুণ ছাড়া আর কিছুই দেয়নি। তোর IQ -0 থেকেও কম। বালের কথা বলে অলওয়েজ। ছোঁয়া ফুঁসে উঠে কিছু বলবে আর আগেই উত্তেজিত কণ্ঠে বলে উঠল রঞ্জন, ছেলে কই পড়তো জানিস? প্লিজ এবার এটা বলিস না যে ওই বেটা কই পড়তো, পড়াশোনা করতো, সেটাও তুই জানিস না। নম্রতা অপরাধী চোখে তাকিয়ে থেকে চোখ নামালো। রঞ্জন আঁতকে উঠে বলল, তার মানে তুই সত্যি জানিস না? নাদিম হাত উল্টে হতাশ কণ্ঠে বলল, ওই পোলাও যে পড়াশোনা করতো তারই বা কি গ্যারেন্টি আছে? আমার তো মনে হচ্ছে ওইটা কোনো পলাই না, মায়া মানুষ ফাজলামও করছে। নম্রতা ব্যস্ত গলায় বলল, একদমই না। কোনো মেয়ে শুধু মজার ছলে গোটা 2.5 বছর নিয়ম করে চিঠি চালান করবে না। তাছাড়া চিঠিতে থাকা আমাদের অনুভূতিগুলো সত্য ছিল। তোদের বোঝাতে পারছি, তোরা ঠিক বুঝবি না, কিন্তু আমি বুঝি। আপাতত সেই সময়টাতে সে আমাকে ভালোবাসতো, কখনো কখনো আমার থেকেও বেশি ভালোবাসতো। আরও তখন স্টুডেন্টই ছিল, ঢাকার কোনো ভার্সিটিতে পড়তো তখন। অন্তু ভ্রু উঁচিয়ে বলল, তুই কি করে জানলি? আন্দাজে? নম্রতা অন্তুর দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। আন্দাজে তো নয়, বিশ্বাসে। নম্রতার বিশ্বাস চিঠিতে লেখা একটা কথাও সে মিথ্যে লিখেনি। সে মিথ্যে বলতে জানে না। তখন বর্ষার মাঝামাঝি। নম্রতাদের চিঠি দেওয়া নেওয়ার বিষয়টা তখন সপ্তাহে গড়িয়েছে, কখনো বা সপ্তাহে 2টো শ্যামলতাও। সে এর মাঝে তখন প্রেম না চালালেও চলছিল প্রগাঢ় বন্ধুত্ব। সম্বোধনের আপনি লেখা জায়গাটাতে তখন তুমিময় রাজত্ব। নম্রতার মাত্রই প্রি টেস্ট পরীক্ষা শেষ হয়েছে। বর্ষার ঝুম বৃষ্টিতে বাইরে যাওয়া বারণ। নম্রতারা তখন তাদের ধানমান্ডির নতুন বাড়িতে থাকে। শাহবাগ থেকে ধানমান্ডির দূরত্ব খুব বেশি না হলেও এই বৃষ্টি বর্ষাকালে অযথা জল কাদায় এক করার কোনো কারণ নেই, অন্তত মায়ের চোখে তো নেই। সেই সময় ঘরে বসে পরীক্ষার সিট মুখস্থ করে গলা ছেড়ে গান গেয়ে পুরনো চিঠিগুলো পড়ে আর নিরন্তর ঝড়ে পড়া বৃষ্টি কন্যাদের নৃত্য দেখে কেটে যায় নম্রতার। প্রি টেস্ট পরীক্ষার পর 1 সপ্তাহ জ্বর, আরেক সপ্তাহ মায়ের কড়া ইনস্ট্রাকশনের কারণে শাহবাগে যাওয়া হয়ে উঠল না নম্রতা। তাদের উত্তাল চিঠি আদান প্রদানে ভাটা পড়ল। প্রায় 2 সপ্তাহ পর কলেজ আর টিউশনিতে যাওয়ার অনুমতি পেয়েই শাহবাগে ছুটে গেল নম্রতা। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সেই দিন ছিল শনিবার, গ্রন্থাগারে ছুটির দিন। নম্রতা আর চিঠি পাওয়া হলো না। মন খারাপ নম্রতা মাঝরাতে উঠে চিঠি লিখতে বসলো। শোনো, আজ আমার মনটা খুব খারাপ। অত্যু কাঁদতে ইচ্ছে করছে, কি বলবো। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানো, আমার মন খারাপের নির্দিষ্ট কোনো কারণ নেই। ভীষণ আগোছালো চিন্তা আজ মাথা জুড়ে। মানুষের বোধ হয় বেঁচে থাকার জন্য সত্যিই একটা ভালোবাসার মানুষ প্রয়োজন, তাই না? যে মানুষটি শুধু আমার হবে,
যাকে হারিয়ে ফেলার ভয় তাড়া করবে না। পৃথিবীর যে কোনো কোণায় যে কোনো পরিস্থিতি থেকেও জানবো আমার একজন মানুষ আছে, আমারই থাকবে। মানুষ কিশোরী মনটা যখন ভয়ানক মেঘে ঢেকে যাবে, তখন আমি জানবো ওই মেঘগুলোর আড়ালে আমার নিজস্ব এক সূর্য আছে, নিজস্ব এক পুরুষ আছে। তাহলে আর কষ্ট করে পড়াশোনা করা লাগতো না। প্রি টেস্ট পরীক্ষা যা খারাপ হয়েছে, টেস্ট দিতে দেবে বলে মনে হচ্ছে না। এই দুঃখ কষ্টময় জীবন দিয়ে কি হবে বলো তো? বাবা মা তো বিয়ের কথাও ভাবছে না। দূর, কিচ্ছু ভালো লাগছে না। এতদিন পর চিঠি পেলে এই দিনগুলোতে মনে পড়েছিল আমায়। ইতি শ্যামলতা।